ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে বাংলাদেশে একদিনের শোক কর্মসূচি পালিত হচ্ছে। সকালে সরকারি, বেসরকারি অফিস, আদালত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা হয়েছে। রোববার হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সহ 7 জনের মৃত্যু হয়, যার স্মরণ ও নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে এই শোক পালিত হচ্ছে। রাইসের মৃত্যুর পর গতকাল তেহরানে তার জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তার জন্মস্থান মাশহাদ শহরে নিয়ে প্রেসিডেন্ট রাইসিকে দাফন করা হবে। সংবিধানের 16 সংশোধনী অবৈধ বাতিল ঘোষণা করে সর্বোচ্চ আদালতের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদনের শুনানির জন্য আগামী 11 জুলাই দিন ধার্য করেছে আপিল বিভাগ। বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন 7 সদস্যের আপিল বিভাগ আজ এ আদেশ দেন। বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে নিতে 2014 সালের 17 সেপ্টেম্বর সংবিধানের 16 সংশোধনী আনা হয়। একই বছরের 22 সেপ্টেম্বর গেজেট হয়। এরপর ওই সংশোধনী চ্যালেঞ্জ করে 2014 সালের 5 নভেম্বর সুপ্রিম কোর্টের 9 আইনজীবী হাইকোর্টে একটি রিট করেন। 2016 সালের 5 মে হাইকোর্টের 3 বিচারপতির সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে 16 সংশোধনী অবৈধ ঘোষণা করে রায় দেন। শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান মোহাম্মদ ইউনূসের জামিনের মেয়াদ চতুর্থবারের মতো বাড়ানো হয়েছে। আজ শ্রম আপিল ট্রাইব্যুনালে আসামিপক্ষের করা জামিনের আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। শুনানির সময় ডক্টর ইউনূস সহ বাকি 3 আসামি আদালতে উপস্থিত ছিলেন। স্থায়ী জামিন না দেয়ায় আসামিরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন বলে জানিয়েছেন ইউনূসের আইনজীবী। আদালত থেকে বের হয়ে মোহাম্মদ ইউনূস বলেন, তার বিরুদ্ধে এসব মামলা শুধুই হয়রানিমূলক। এই মামলার পরবর্তী শুনানি আগামী 4 জুলাই পর্যন্ত ইউনূসের জামিন বহাল থাকবে বলে আদেশ দিয়েছে আদালত। আমরা একটা দুর্যোগের ভেতরে আছি, নিজের মন মতো করে কাজকর্ম করতে পারছি না, যেহেতু একটা বড় রকমের দুর্যোগ মাথার উপরে চলে আসে। আমি তো আমার কাজ নিয়ে মশগুল ছিলাম, কেউ আমার উপরে রাগ করলো, কেন রাগ করলো, এত রাগ করলো যে আমাকে কাজকর্ম থেকে বিচ্যুত করে দিতে হবে, আমাকে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। কি সে রাগের কারণ, সেটা আপনারা বিশ্লেষণ করুন। আমি যেটা জানতে পেরেছি, এই যে শাহিন, সে মাঝে মাঝে এই ঝিনাইদহে আসতেন এবং কোটচাঁদপুরের এলাঙ্গি এলাকায় তার যে রিসোর্ট, সেখানে তিনি অবস্থান নিতেন। তিনি যখন আসতেন রাত 12টার পরে ওই এলাকায় দামি দামি কিছু গাড়ি এলাকার মানুষজন দেখেছে। শাহিনের ভাই পৌর মেয়র সেলিম যেটা বললেন, উনি 1992 সালের দিকে OP1 ভিসায় উনি আমেরিকাতে যান। আমেরিকাতে যাওয়ার পরে সেখানে উনি নাগরিকত্ব গ্রহণ করেন। ওনার 2টি সন্তান এবং স্ত্রী আমেরিকাতে থাকেন। তিনি আমাকে বললেন যে গত রোজার সময়ে তার ভাই শাহিনের সাথে সর্বশেষ দেখা হয়েছে। আরেকটি তথ্য উনি আমাকে দিলেন যে গত 10 তারিখের দিকে উনি নাকি ঢাকার দিকে ছিলেন। এই কথাটা কিন্তু সেলিম সাহেবের সাথে কথা বলার সময় আমি জানতে পেরেছি। এই শাহিন সম্পর্কে এলাকার মানুষ এক ধরনের কি বলে, মানুষের ভিতরে এক ধরনের কিউরিসিটি, যেটা মানে জানার আগ্রহ রয়েছে। শাহিন খুব বেশি এলাকার মানুষের সাথে মেশেননি। উনি আসতেন, এসে ঘুরে চলে যাইতেন। উনার যে আন্ডারওয়ার্ল্ডের যে সংযুক্তির কথা আসছে, সেই সংযুক্তির বিষয়ে সাধারণ মানুষ কিন্তু শোনার পরে অবাক হয়ে গেছেন খানিকটা। এই ছিল আমার কাছে সর্বশেষ। জানছিলাম সংসদ সদস্য আনোয়ারুল আজিমের খুনের বিষয়ে। নিহত সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার ঘটনার তদন্তে ভারত বাংলাদেশের পুলিশ যৌথভাবে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুই দেশের গোয়েন্দারাই সমন্বিতভাবেই পুরো বিষয়টি উদ্ঘাটন করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। আমাদের মিশন, বিশেষ করে কলকাতায় আমাদের যে হাই কমিশন অফিস আছে, তারা সেখানকার কর্তৃপক্ষ, পশ্চিম বাংলার কর্তৃপক্ষ, ভারতীয় কর্তৃপক্ষ, ভারতীয় পুলিশের সাথে নিবিড় যোগাযোগ রাখছেন। এবং যেহেতু বিষয়টা তদন্তাধীন, সেজন্য আমি বেশি কিছু বলতে চাই না। আপনারা খুব সহসায় সবকিছু জানতে পারবেন। তদন্ত শেষ হওয়ার আগেই ভারতীয় গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে কলকাতায় হত্যার শিকার সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে বাংলাদেশের গণমাধ্যম অপরাধী বানাচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী লীগের ঢাকা জেলা কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এমন অভিযোগ করেন। আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপকমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে। ৭৫ সালে জিয়াউর রহমান যোগ্য না থাকার পর অনেক আকুতি মিনতি করে বাকশালের ৭১ নম্বর সদস্য হয়েছিলেন বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চ্যালেঞ্জ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নিহত সংসদ সদস্য আনোয়ারুল আজিম জীবিত থাকাকালীন অবস্থায় তার বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করেনি বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের, অথচ দেশের গণমাধ্যমগুলো তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি। কলকাতায় তাকে কি চোরা কারবারে কি, তা আমি সাংবাদিকদের বলি, আপনারা কি তিনবার তিনি জাতীয় সংসদের এমপি নির্বাচিত হয়েছে, তখন আপনারা কি এই তথ্যটি পেয়েছিলেন? এখন ভারতীয় সাংবাদিকরা কোন তথ্য আনলো সেটার উদ্ধৃতি দিচ্ছেন কেন? আপনারা তো এই দেশের নাগরিক। সে যদি অপরাধী হয়, সে অপরাধটা আপনাদের অনুসন্ধানী প্রতিবেদনে কেন এলো না? সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় সরকারের লোকেরা স্তম্ভিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, আজিজ আহমেদের অপকর্মের দায় আওয়ামী লীগ সরকারের। বিজিবি প্রধান থাকাকালীন আজিজ আহমেদ গণতন্ত্রের জন্য আন্দোলনকারী নেতাকর্মীদের উপর গুলির নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ করেন রিজভী। বলেন, আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজির আহমেদ দেশের মানুষের ভোটাধিকার হরণেও ভূমিকা রেখেছেন। দেশে অর্থনৈতিক নৈরাজ্য চলছে উল্লেখ করে তিনি বলেন, ব্যাংকগুলো টাকার অভাবে আছে, ডলার সংকটে এলসি খুলতে পারছেন না আমদানিকারকরা। বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার হয়রানি অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেন রিজভী আহমেদ। সাবেক সেনাপ্রধানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দেয়া স্যাংশনে সরকারের লোকেরা বিমূঢ় ও স্তম্ভিত হয়ে গেছে। যে সেনাপ্রধান জেনারেল আজিজ গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণরত নেতাকর্মীদের প্রতি ইঙ্গিত করে বলেছিলেন, বিজেপির সবই লিথাল প্রাণঘাতী অস্ত্র, কেউ আক্রমণ করলে জীবন বাঁচাতে গুলি করতে পারে। পক্ষান্তরে তিনি আন্দোলনরত নেতাকর্মীদের উপর গুলির নির্দেশ দিয়েছিলেন। শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ও গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জনের জামিনের মেয়াদ আগামী 4 জুলাই পর্যন্ত বাড়িয়েছে শ্রম আপিল ট্রাইব্যুনাল। এ নিয়ে চতুর্থবারের মতো আসামিদের জামিনের মেয়াদ বাড়ানো হলো। জামিন পেয়ে ডক্টর ইউনূস বলেন, টানা হেঁচড়া করার কারণে দেশে বিদেশে ভালো কাজ করার সুযোগ পাচ্ছেন না, ফলে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। রিপোর্ট করছেন হাসান জাবেদ। জামিনের মেয়াদ শেষ হওয়ায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 আসামি শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হন। এরপর আইনজীবীর মাধ্যমে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন চান তারা, কিন্তু তাতে বিরোধিতা করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী। সংক্ষিপ্ত শুনানি শেষে আসামিদের জামিন বাড়িয়ে আদেশ দেয় শ্রম আপিল ট্রাইব্যুনাল। কোর্ট মনে হয় অনেকটা নিরুপায় হয়ে আবার আগামী 4-7 তারিখে আমাদের পরবর্তী ডেট নির্ধারণ করেছেন, ওই দিন পর্যন্ত বেইল মঞ্জুর করেছেন। অন্যান্য সময় সাংবাদিকদের সাথে কম কথা বললেও বৃহস্পতিবার নিজ থেকেই নানা বিষয়ে কথা বলেন ডক্টর ইউনূস। এই বয়সে নিজের দুর্ভাগ্যের কথা উল্লেখ করে দেশের ভাবমূর্তির সংকট হচ্ছে বলেও মনে করেন তিনি। কাজ করার যে একটা উঁচু লেভেলে আমরা আসতে পেরেছি এবং প্রচুর কাজ করতে পারতাম, যদি না আমরা এইসব টানাহেস্টার মধ্যে পড়ে না আছে, এই দুর্যোগের মধ্যে পড়ে না আছে। এটা ঠকছে কারা? আমি কি ঠকছি? আমার ঠকার কি আছে? আমি যা করার করেছি। শেষ বয়সে যেটুকু করে যেতে চেয়েছিলাম আমাকে সে সুযোগ দেওয়া হচ্ছে না, সেটি হলো দুঃখের বিষয়। অলিম্পিক লরেল এ পর্যন্ত মাত্র 2 বার দেওয়া হয়েছে, আমাকে 1 বার দেওয়া হয়েছে, আর প্রথমে আরেকজনকে দেওয়া হয়েছে, আর দেওয়া হয়নি। এটা আমার একার সম্মান না, এটা আমার দেশের সম্মান। একজন সাজাপ্রাপ্ত আসামির দেশের ভাবমূর্তি নিয়ে কথা বলার মতো অধ্যত্ত থাকা উচিত নয় বলে মনে করেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী। বাংলাদেশকে নিয়ে কথা বলার এটা অধ্যত্ত ওনার নাই। আমি মনে করব একটি আপিলকে নিয়ে শুনানি করে বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ে কথা বলার এটা অধ্যত্তপূর্ণ আচরণ, এটা উনি বলার এখতিয়ার রাখে না। আপনাকে মাথায় রাখতে হবে প্রফেসর ইউনূস কিন্তু এখানে সাজাপ্রাপ্ত আসামি, কাজে উনি কিভাবে বলবেন বাংলাদেশের ইমেজ নষ্ট হচ্ছে। গত 1 জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের দায়ে
ডক্টর মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ টেলিকমের অপর 3 শীর্ষ কর্মকর্তাকে 6 মাসের সাজা এবং 30,000 টাকা করে জরিমানা করে শ্রম আদালত। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে শোক জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে শোক জানাতে ইরান দূতাবাসে যান মির্জা ফখরুল। এ সময় দূতাবাসে রক্ষিত শোক বইতে স্বাক্ষর করেন তিনি। পরে বিএনপি মহাসচিব বলেন, এই মুহূর্তে বিশ্বে যখন অভিজ্ঞ রাজনৈতিক নেতার প্রয়োজন, তখন ইব্রাহিম রাইসের এভাবে মৃত্যু কাম্য নয়। প্রেসিডেন্টের পরিবার, আত্মীয় স্বজন সহ ইরানের জনগণ যেন শোক কাটিয়ে এই মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। এই মুহূর্তেই যখন বিশ্বে অভিজ্ঞ রাজনীতিকদের খুব বেশি প্রয়োজন, সেই মুহূর্তে ইব্রাহিম রাইসির মতো একজন অভিজ্ঞ, বিচক্ষণ এবং জনপ্রিয় নেতার এই হঠাৎ দুর্ঘটনায় চলে যাওয়া, এটা আন্তর্জাতিক বিশ্বের জন্যেই, শান্তির জন্যে এবং একটা সৌহার্দ্য স্থাপনের ক্ষেত্রে অত্যন্ত একটা মর্মান্তিক দুর্ঘটনা বলে আমি মনে করি। নির্বাচন ব্যবস্থা ধ্বংস হলে দেশে গণতন্ত্র বলতে কিছুই থাকবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা। নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। নির্বাচনী ব্যবস্থাটা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে কিন্তু দেশের গণতন্ত্র বলে কিছু থাকে না। দেশের মানুষের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না, অবশ্যই আনবে না। আমরা সেই গুরুত্বটাকে মাথায় নিয়েই আমরা কমিশন আমাদের দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা সমস্ত নির্বাচনগুলা অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু করার চেষ্টা করেছি। বাংলাদেশের সম্মানহানির জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। সরকার গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে, তবে সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা হলে পেশাদার সাংবাদিকরাই ক্ষতিগ্রস্ত হবেন। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, গণমাধ্যমে ব্যর্থতা তুলে ধরার মাধ্যমে সরকার উপকৃত হয়, তবে অপতথ্য দিয়ে সংবাদ প্রকাশ দেশের জন্য নয়, বরং ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে করা হয়। প্রতিমন্ত্রী জানান, পত্রিকার সঠিক সার্কুলেশনের জন্য ফর্মুলা নির্ধারণের কাজ চলছে। এগিয়ে যাচ্ছে, অনেক গণমাধ্যম আজকে বাংলাদেশে আছে, বরং স্বাধীনতার জায়গাটি এমন জায়গায় চলে গেছে, মুক্ত থেকে উন্মুক্ত হয়ে গেছে। এখন অনেক ক্ষেত্রে আপনারাই বলেন যে উল্টো একটু ডিসিপ্লিন, শৃঙ্খলা আনা দরকার। গ্লোবালি এক ধরনের ডিসইনফরমেশন ক্যাম্পেইন হচ্ছে বাংলাদেশের মান মর্যাদা এবং ইমেজকে বিনষ্ট করার জন্য। খুব সিস্টেম্যাটিক কিছু কাজ হচ্ছে। আপনারা জানেন, দেশি বিদেশি ষড়যন্ত্র বাংলাদেশের বিপক্ষে নতুন নয়, এর আগেও হয়েছে, এখনো হচ্ছে, চলছে। তো গাজাতে কি হচ্ছে, ওইখানে তো কোনো রিপোর্ট দেখি না। আপনি গণমাধ্যমের স্বাধীনতার কথা বলছেন, তো আপনার স্বাধীনতা কই? ভারতের ৭০ বছরের পুরনো গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। লোকসভা নির্বাচনে ভারতীয় নির্বাচন কমিশন ক্ষমতাসীন দল বিজেপি নেতাদের মুসলিম বিদ্বেষ ও ঘৃণা ভাষণের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। ইলেকশন ইন্টিগ্রিটি কম্প্রোমাইজড, Why election authorities must change course to save Indian democracy শীর্ষক সেমিনারে বিশ্বের আলোচিত গবেষকরা এমন আশঙ্কা জানিয়েছেন। বক্তাদের মধ্যে ছিলেন বাংলাদেশের সাবেক নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাখাওয়াত হোসেন, হেডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স বিভাগের অধ্যাপক ডক্টর রাহুল মুখার্জি, কানাডিয়ান দার্শনিক, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব পিস অ্যান্ড গ্লোবাল পলিটিক্সের গবেষক টমাস ডাফেন, দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নীরা চান্দকি, ভারতীয় সাংবাদিক পামেলা ফিলিপোজ এবং ভারতের অবসরপ্রাপ্ত সচিব MS দেবাশ্যাম। State Assembly. If I'm not wrong, I believe that there were 10 out of 60. There were 10 members of the ruling party have been unopposed. I thought it was only phenomena in Bangladesh, but now I see it's also in India, for example. This situation in a polity is highly unstable. There is evidence to suggest that from this situation, you can either become completely authoritarian, from where reversal may be very difficult, or you might actually find some resilience in democracy. এদিকে বাংলাদেশের টপ অর্ডারের রানে ফেরাটা যে দলটাকে ভোগাচ্ছে সেটা মানছেন নির্বাচক হান্নান সরকার।
দুপুরে এক অনুষ্ঠানে তিনি বলেছেন, লিটন, সৌম্য ও অধিনায়ক নাজমুল শান্তর ফর্মে ফেরাটা তার কাছে সময়ের ব্যাপার মনে হচ্ছে। সো টপ অর্ডার আমরা স্ট্রাগল করছি, এটা আসলে লুকোনোর কিছু নেই, লজ্জার কিছু নেই, এটা ফ্যাক্ট, এটা রিয়েলিটি। আমরা দেখছি যে আমাদের 1, 2, 3 পজিশন থেকে যেভাবে আমরা চাচ্ছি সেভাবে পাচ্ছি না। তানজিদ তামিম জিম্মি সাহেব কিছুটা কন্ট্রিবিউট করেছে ডেবু হওয়ার পরেও, বাট সৌম্য লিটন একটু স্ট্রাগল করছে, শান্তর ব্যাটে আমরা খুব একটা রান পাচ্ছি না। বাট এরা প্রুভেন প্লেয়ার, এদের আসলে নতুন করে প্রমাণ করে। এখানে যদি তানজিদ তামিম আনোয়ারুল আজিম হত্যার ঘটনায় কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ 3 দিনের কর্মসূচি পালন করছে। সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়, পরে নেতাকর্মীরা কালো ব্যাচ ধারণ করেন। কাল উপজেলার সকল মসজিদে দোয়া মাহফিল এবং শনিবার দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠনের সভা অনুষ্ঠিত হবে। ওই সভা থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন। প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, ন্যায় বিচার মানুষের মৌলিক অধিকার, প্রতিটি নাগরিক রাষ্ট্রের কাছে যাতে ন্যায় বিচার পান সংবিধান সেটি নিশ্চিত করেছে। এছাড়াও দীর্ঘ সময় ধরে মামলা নিষ্পত্তির সমস্যাগুলো আলোচনা করে দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি। সকালে রংপুরের আদালত প্রাঙ্গণে আগত বিচারপ্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার ন্যায়কুঞ্জ উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রধান বিচারপতি। ন্যায় বিচার মানুষের মৌলিক অধিকার, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি নাগরিক রাষ্ট্রের যাতে ন্যায় বিচার পায়, আমাদের সংবিধান সেটিকে গ্যারেন্টি দিচ্ছে। ন্যায় বিচার প্রাপ্তির যে কাজটি প্রথম করেন তারা বিচারকগণ। এখানকার বিচারকগণ যখন বিচার করবেন, তখন যদি বিচার প্রার্থী মানুষকে ডেকে না পাওয়া যায়, তাকে যদি এদিক সেদিক ঘোরাঘুরি করতে হয়, তাইলে এই বিচারটি, এই মামলাটি নিষ্পত্তি করতে অনেক সময় বিলম্ব হয়। নরসিংদী রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণায় যাওয়ার সময় ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ সুমন মিয়াকে গুলি করে ও পরে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। রায়পুরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন চশমা প্রতীকে ভাইস চেয়ারম্যান প্রার্থী আবিদ হাসান রুবেলের মামাতো ভাই আলামিন ও মামা বাসের। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুরা থানার ওসি শাফায়েত হোসেন পলাশ। এদিকে সুমন হত্যার মূল পরিকল্পনাকারীকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। পুলিশ জানায়, বুধবার দুপুরে নরসিংদী রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া প্রচারণার জন্য রায়পুরা চরাঞ্চলে গণসংযোগে যাচ্ছিলেন। তার গাড়িবহর চরাঞ্চলে পাড়াতলি ইউনিয়নে মীরের কান্দি এলাকায় পৌঁছালে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবিদ হাসান রুবেল ও তার সমর্থকেরা হামলা চালায়। এ সময় এলোপাথারি গুলি চালালে আহত হন সুমন। দৌড়ে পালানোর চেষ্টাকালে তাকে পিটিয়ে হত্যা নিশ্চিত করে পালিয়ে যায় আসামিরা। এদিকে গোপালগঞ্জে নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে যুবক নিহতের মামলার পলাতক আসামি সবুজ শিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। ভোর রাতে নারায়ণগঞ্জ থেকে সবুজকে গ্রেফতার করে গোপালগঞ্জ থানা পুলিশ। সবুজ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। চা শিল্পে চলমান সংকট নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে বাগান মালিকরা স্মারকলিপি দিয়েছেন। সকালে চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজার ও সিলেটে বাগান মালিকরা জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালামের কাছে চা শিল্পের সংকট উত্তরণে নানা দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। চা বাগান মালিকরা বলেন, বর্তমানে চায়ের উৎপাদন খরচ প্রায় 250 টাকা। নিলামে চা বিক্রিতে ন্যায্য মূল্য পাচ্ছেন না। চায়ের নিলাম মূল্য নিম্নতম 300 টাকা নির্ধারণে দাবি করেন মালিকেরা। পাশাপাশি চায়ের চোরাচালান রোধেরও দাবি করেন। ময়মনসিংহে ত্রিশালে স্ত্রী ও 2 শিশুকে হত্যা করে লাশ গর্তে পুঁতে রাখার ঘটনায় আসামি আলী হোসেনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার গাজীপুরের শ্রীপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর আসামি জানিয়েছেন, স্ত্রীর নামে ঋণ নেয়ার পর সেই টাকা শোধে স্ত্রী সহায়তা না করায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। গত 17 মে বাড়িতে স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন তিনি। পরে একই ওড়না পেঁচিয়ে প্রথমে বড় ছেলে, পরে ছোট ছেলেকে হত্যা করেন। দুপুরে ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শামীম হোসেন এসব তথ্য জানান। অন্যদিকে কুমিল্লার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আসামি পলাতক রয়েছেন। স্বামীর সাথে ঝগড়ার জেরে সৎ শিশুকন্যাকে শ্বাসরোধ করে হত্যা করলেন মা। ঘটনাটি ঘটেছে গাজীপুরের কালিয়াকৈরে। সৎ মা আয়না আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায় সবুজ মিয়া কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকা 6তলা ভবনের 3য় তলায় একটি কক্ষ ভাড়া করে প্রথম স্ত্রী নাজমা বেগমকে নিয়ে বসবাস করছিলেন। তিনি স্থানীয় একটি পোশাক তৈরি কারখানায় কাজ করেন। প্রায় 1.5 বছর আগে সবুজ মিয়া আয়না আক্তার নামে এক নারীকে বিয়ে করেন। পরে একই ভবনের 5ম তলায় আরেকটি কক্ষ ভাড়া নিয়ে দ্বিতীয় স্ত্রীকে সেখানে রাখেন। গত কয়েকদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সবুজের বিরোধ চলছিল। এদিকে সকাল থেকে শিশু মিম আক্তারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এলাকায় খোঁজাখুঁজি করে এক পর্যায়ে মাইকিংও করা হয়। পরে প্রতিবেশীরা তার ঘরের সানশেটের ওপরে কাঁথা দিয়ে মোড়ানো অবস্থায় শিশু মিমের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় সৎমাকে আটক করা হয়েছে। BNP leader Rizvi Ahmed alleged that the ruling party persons are stunned after the U.S. sanction imposed on former Army Chief retired General Aziz Ahmed. The Awami League regime is liable for the misdeeds carried out by Aziz Ahmed. He made the remarks at a press conference today. সাবেক সেনাপ্রধানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দেয়া স্যাংশনে সরকারের লোকেরা বিমূঢ় ও স্তম্ভিত হয়ে গেছে। যে সেনাপ্রধান জেনারেল আজিজ গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণরত নেতাকর্মীদের প্রতি ইঙ্গিত করে বলেছিলেন, বিজেপির সবই লিথাল প্রাণঘাতী অস্ত্র, কেউ আক্রমণ করলে জীবন বাঁচাতে গুলি করতে পারে। পক্ষান্তরে তিনি আন্দোলনরত নেতাকর্মীদের উপর গুলির নির্দেশ দিয়েছিলেন। A Labour court has extended the bail of Nobel laureate Dr. Mohammad Yunus and 3 other top officials of Grameen Telecom in a case filed over labour law violations. A Labour appeal tribunal extended the bail period today. The court also fixed 4th of July for the next hearing on the appeal against the judgment of the Labour Court. Previously, on 16 April, a Labour court had extended their bail period until 23rd May after dismissing an application for permanent bail for Dr. Yunus and 3 other accused in this regard. কাজ করার যে একটা উঁচু লেভেলে আমরা আসতে পেরেছি এবং প্রচুর কাজ করতে পারতাম যদি না আমরা এই সব টানাহেস্টার মধ্যে পড়ে না আছি, এই দুর্যোগের মধ্যে পড়ে না আছি। এটা ঠকছে কারা? আমি কি ঠকছি? আমার ঠকার কি আছে? আমি যা করার করেছি। শেষ বয়সে যেটুকু করে যেতে চেয়েছিলাম আমাকে সে সুযোগ দেওয়া হচ্ছে না, সেটি হলো দুঃখের বিষয়। অলিম্পিক লরেল এ পর্যন্ত মাত্র 2 বার দেওয়া হয়েছে, আমাকে একবার দেওয়া হয়েছে, আর প্রথমে আরেকজনকে দেওয়া হয়েছে, আর দেওয়া হয়নি। এটা আমার একার সম্মান না, এটা আমার দেশের সম্মান। বাংলাদেশকে নিয়ে কথা বলার এটা অধ্যর্ত ওনার নাই। আমি মনে করব একটি আপিলকে নিয়ে শুনানি করে বাংলাদেশ রাষ্ট্রকে নিয়ে কথা বলার এটা অধ্যত্বপূর্ণ আচরণ, এটা উনি বলার এখতিয়ার রাখে না। আপনাকে মাথায় রাখতে হবে প্রফেসর ইউনূস কিন্তু এখানে সাজাপ্রাপ্ত আসামি, কাজী উনি কিভাবে বলবেন বাংলাদেশের ইমেজ নষ্ট হচ্ছে। The world's renowned researchers said India's 70 years old democratic tradition and electoral system have become very risky under the Narendra Modi's rule. Indian Election Commission is not taking any stern action against BJP leaders who spread hatred against Muslims in India. They made the comment at a virtual seminar on Indian election integrity today. This is the petition we have. Mr. Sharma, Arunachal State Assembly. If I'm not wrong, I believe that there were 10 out of 60. There were 10 members of the ruling party have been unopposed. I thought it was only phenomena in Bangladesh, but now I see it's also in India, for example. This situation in a polity is highly unstable. There is evidence to suggest that from this situation, you can either become completely authoritarian, from where reversal may be very difficult, or you might actually find some resilience in democracy. এমপি আনোয়ারুল আজিমের মরদেহের অস্তিত্ব বিলীন করতে দেহ ছিন্ন ভিন্ন করে আলাদা করা হয় হাড় ও মাংস, পরে হলুদ মিশিয়ে দেহাবশেষ ফেলে দেওয়া হয় ভিন্ন ভিন্ন স্থানে। হত্যাকাণ্ড হার মানায় যে কোনো সিনেমার কাহিনীকেও। দুপুরে এই রোমহর্ষক ঘটনার বর্ণনা দেন মহানগর গোয়েন্দা প্রধান। গুলশান ও বসুন্ধরার আলাদা 2টি বাসায় হত্যার পরিকল্পনা হয় 2 মাস আগেই, আর এর মূল পরিকল্পনা করেন আনারের বন্ধু আখতারুজ্জামান শাহিন। কলকাতার 2 ভাড়াটে খুনিকে নিয়ে হত্যা সংঘটিত করেন আমানুল্লাহ। তামজিদ সুমনের রিপোর্ট। এ যেন ছকে বাঁধা পরিকল্পনায় হত্যাকাণ্ড, হার মানিয়েছে খুনের ভয়ঙ্কর ওয়েব সিরিজকেও। এমপি আনোয়ারুল আজিমকে হত্যা করা হয় মাস্টার প্ল্যানে। পরিকল্পনার গোড়াপত্তন ঢাকার 2 এলাকার ভিন্ন ভিন্ন ফ্ল্যাটে
2 মাসের এই পরিকল্পনায় অংশ নেন মূল পরিকল্পনাকারী আজিমের বন্ধু আখতারুজ্জামান শাহীন, তার বান্ধবী সেলেস্তা রহমান ও অভিযুক্ত খুনি কমিউনিস্ট পার্টির নেতা আমানুল্লাহ। সেখানেই সিদ্ধান্ত হয় দেশে নয়, আনোয়ারুলকে খুন করা হবে ভারতে। অনেক দিন যাবতে প্রায় 2 মাসের মতো তারা প্ল্যান করেছে তাকে সরিয়ে দেবে। উদ্দেশ্যটা ছিল যে মানে এমনভাবে গুম করা হবে তাকে যেন কেউ কোনো দিন তার অস্তিত্ব না পায়। তারা মনে করেছে বাংলাদেশে যদি হয় তাহলে তারা ধরা পড়ার সম্ভাবনা আছে, সেই কারণেই তারা এই প্ল্যানটা তারা ইন্ডিয়াতে করেছে। পরিকল্পনা অনুযায়ী গত 25 এপ্রিল কলকাতায় একটি ফ্ল্যাট ভাড়া করেন মূল পরিকল্পনাকারী। 30 এপ্রিল সেই বাসায় ভাড়াটে হিসেবে ওঠেন আজিমের বন্ধু শাহীন ও বান্ধবী সেলেস্তা রহমান। সেখানেই হত্যার পরিকল্পনা শেষে ভারত থেকে 10 মে বাংলাদেশে ফিরেন শাহীন। ওরা জানে যে ভিকটিম 12 তারিখ যাবে, তাদের কাছে প্ল্যানটা জানার পরে তারা 30 তারিখ সেখানে তারা এখানে যায়, গিয়ে ওইখানে আরও 2 জনকে তারা হায়ার করে, যে মাস্টার মাইন্ড উনি সেখানে সব কিছু ঠিক করে কোন গাড়িটা ইউজ হবে, কাকে কত টাকা দিতে হবে সেগুলি ঠিকঠাক করে কারা কারা থাকবে এই অপরাধটা সংগঠিত সবাইকে 5-6 জনকে রেখে উনি আবার 10 তারিখ উনি চলে আসছেন। আগে থেকেই শাহীনের নজরদারিতে থাকায় 12ই মে এমপি আনোয়ারুল ভারতে যাওয়ার পর শাহীন সুযোগ মতো আবারও কলকাতায় চলে যান। আর 13 মে পরিকল্পনা অনুযায়ী আনোয়ারুল আজিমকে ভাড়া করা ফ্ল্যাটে নিয়ে যান। 13 তারিখ ফয়সাল নামে একজন ব্যক্তি তাকে সাদা গাড়িতে রিসিভ করে হত্যাকাণ্ডটা সংঘটিত করেছে উনি, আর হচ্ছে আমাদের ভিকটিম আর ফয়সাল এই গাড়িতে উঠে, আর ইন্ডিয়ান একজন ড্রাইভার ছিল, তাদেরকে নিয়ে ওই বাসায় যায়। জিহাদ অথবা জাহিদ এবং সিয়াম তারা আগে ভিতরে ছিল, আধা ঘন্টার মধ্যেই কিন্তু হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে যায়। সেখানেই পরিকল্পনা অনুযায়ী হত্যা করা হয় এমপি আনোয়ারুলকে। হত্যার পর মরদেহ থেকে আলাদা করা হয়েছে হাড় ও মাংস, ফেলে দেয়া হয় ভিন্ন ভিন্ন স্থানে। 13 তারিখে কলকাতায় আনার সাহেবকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে, পৈশাচিকভাবে টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে। হাড্ডির সাথে মাংসকে আলাদা করে ফেলেছে। 2টা ব্রিফকেস করে ওই যে পাবলিক টয়লেটের কাছে একটা গাড়ি ওয়েট করছিল, ওইখানে গিয়ে ভারতীয় একজন ড্রাইভার নিয়ে তারা চলে যায়। বাকি মাংসগুলিকে বিভিন্ন পলিথিন বা বিভিন্ন ইয়েতে করে তারাও বের হয়ে যায়। গোয়েন্দা প্রধান হারুন আর রশিদ বলছেন হত্যাকারী সহ সেলেস্তা ও তানভীরকে আটক করা হয়েছে, আর মূল পরিকল্পনাকারী ঘটনার পরেই বিদেশে পালিয়ে গেছে। এদিকে বৃহস্পতিবার দুপুরে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ আখতারুজ্জামানের ব্যক্তিগত সহকারী সিয়ামকে গ্রেপ্তার করেছে। রাজ্য পুলিশ সূত্র বলছে আনোয়ারুল আজিমের লাশ গুম করার ক্ষেত্রে সিয়ামের ভূমিকা ছিল। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। আনোয়ারুল আজিমকে কারা খুন করেছেন নিশ্চিত হলেও মরদেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে এসব বলেন তিনি। ভারতের কেউ জড়িত থাকার তথ্য এখনও নেই উল্লেখ করে 2 দেশের গোয়েন্দাই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানান মন্ত্রী। সুনিশ্চিত হয়েছে তাকে হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছেন মানে তাদের মুখের থেকে আমরা এগুলি শুনেছি, কিন্তু ডেড বডিটা আমরা এখনো উদ্ধার করতে পারিনি। কারা হত্যা করেছেন তাদেরকেও আমরা চিহ্নিত প্রায় মানে কাছাকাছি এসে গিয়েছি। আমরা শুধু ঘোষণাটা দেব আমরা সম্পূর্ণ মানে একমত হতে পারলে, 2 দেশের গোয়েন্দারা একমত হতে পারলে। আমাদের এখানকার মানে মানুষ এখানে জড়িত আছে, ভারতের কেউ জড়িত থাকলে তাদের গোয়েন্দা আমাদেরকে জানাবে, তারাও এই জন্য সিরিয়াসলি কাজ করছেন। থ্যাংক ইউ। কোনো টিম ভারতে যাবে কিনা? প্রয়োজন হলে যাবে, আমাদের গোয়েন্দাদের কাজই তো এটা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন 75-এর পর বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছে এদেশের মানুষ। বাংলাদেশের ঘাঁটি করার বিনিময়ে সাদা চামড়ার লোকেরা আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার নিশ্চয়তা দিয়েছিল বলেও জানান তিনি। সন্ধ্যায় গণভবনে 14 দলের সভায় এসব কথা জানান তিনি। ইলেকশনে হতে দেবে না, তবে দেবে। আর আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নাই। কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব আমি একই জবাব দিচ্ছি, যে আমি জবাব দিয়েছি স্পষ্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। দেশের অংশ ভাড়া দিয়ে বা কারো হাতে তুলে দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই না, আমার ক্ষমতার দরকার নাই। চক্রান্ত এখনো আছে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে, এই জায়গাটার উপরে অনেকেরই নজর, তো সেটা আমি হতে দিচ্ছি না, এটাও আমার একটা অপরাধ।
ব্যাংকিং খাতে সুশাসন ও স্বচ্ছতার চরম অবনতি হয়েছে দাবি করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি বলছে দেশে এখন অনাদায়ী ঋণের পরিমাণ ৫,৫৬,২০৯ কোটি টাকা, যার মধ্যে খেলাপি ঋণ ১,৪৫,৪৩৩ কোটি টাকা। ব্যাংকিং খাত নিয়ে এক আলোচনায় এসব তথ্য জানায় সিপিডি। এ সময় বক্তারা বলেন, ঋণ অনুমোদন, পুনঃতফসিলীকরণ ও অবলোপনের ক্ষেত্রে স্বচ্ছতা না থাকায় বাড়ছে খেলাপি ঋণ। কেন্দ্রীয় ব্যাংক অদৃশ্য কোনো চাপে কিংবা নিজেদের সদিচ্ছার অভাবে যথাযথ নজরদারি করছে না বলেও অভিযোগ করেন বক্তারা। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। খেলাপি ঋণ এক ব্যাংকের সাথে আরেক ব্যাংকের একীভূতীকরণ এবং মূলধন সংকটের পাশাপাশি নানা অনিয়মে চরম অনিশ্চয়তায় দেশের ব্যাংকিং খাত। এমন পরিস্থিতিতে বাংলাদেশের ব্যাংকিং খাতের জন্য সামনে কি অপেক্ষা করছে শিরোনামে সংলাপের আয়োজন করে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি, যাতে বক্তারা জানায় একটি বিশেষ গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিলের জন্য ব্যাংকগুলোকে ব্যবহার করছে। ব্যাংকিং খাত থেকে মানুষের আস্থা উঠে যাচ্ছে উল্লেখ করে বক্তারা বলেন, এ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাজনৈতিক সদিচ্ছার বিকল্প নেই। কোনো যাচাই বাছাই না করে, প্রয়োজনীয়তা বিবেচনা না করে শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় যে ব্যাংকগুলোকে দেওয়া হচ্ছে, তাদের স্বাস্থ্য তারা তো টেনে নিতে পারছে না। তাদের যে দায়িত্ব, সেই দায়িত্বটা তো তারা পাচ্ছে না। তো তাহলে তারা কেন আসলো? তখন তাদের উদ্দেশ্যটা নিয়ে কিন্তু মানুষের মনে সন্দেহ জাগে। হঠাৎ করে ডিসিশন নেয়, আবার দুদিন পর আবার চেঞ্জ করে। এবং বাংলাদেশ ব্যাংকে আমি জানি না এত ঘন ঘন সিদ্ধান্তের পরিবর্তন, তার মানে কি পলিসি মেকিং ডিসিশন, পলিসি এত রং। এই জিনিসগুলি যে আমরা ঠিক না করি, মোট কথা পলিটিক্যাল উইল আর ইচ্ছা না থাকলে কিচ্ছু করতে পারবে না। আলোচনায় অংশ নিয়ে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, ব্যাংকের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে সরকারকে আরও সাবধানতা অবলম্বন করতে হবে। নতুন লাইসেন্স দেওয়ার ব্যাপারে আমি মনে করি সরকারকে সাবধান হতে হবে। আই ডোন্ট বিলিভ যে আমরা স্টপ করি বাই অর্ডার, যার দেবো না। মার্কেটের রিকোয়ারমেন্ট থাকলে অবশ্যই দিতে হবে। এই জন্য একটা বোর্ড করা যেতে পারে, নির্বাহী আদেশে দেওয়া যায়, এটা মনে করি যে দেয়ার ক্যান বি এরারস ইন। এ সময় বিরোধী দলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ বলেন, নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর গাফিলতির কারণেই ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরছে না। The regulatory authority did not perform their duty. That is our complaint. NPL হয়েছে, NPL সব জায়গায় হয়, কোন দেশে হয় না? NPL হবে, কিন্তু why I did not take corrective measures in those banks? And these were known. আপনার বেসিক ব্যাংক কে জানতো না? কতদিন ধরে কথা হচ্ছে? Everyone knew. What action did you take? ব্যাংকিং খাতে মানুষের আস্থা ফেরানোর পাশাপাশি শৃঙ্খলা নিশ্চিতে স্বাধীন ব্যাংকিং কমিশন গঠনেরও দাবি জানান বক্তারা। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। সারা দেশে চলমান উপজেলা নির্বাচনের কারণে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়তে পারে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। রাজধানীর একটি হোটেলে এক কর্মশালা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে উপজেলা পর্যায়ে নির্বাচনের জন্য মানুষের কাছে টাকার প্রবাহ বেড়েছে। বাজারে টাকা সরবরাহ বেড়ে যাওয়ার প্রভাব জিনিসপত্রের দামের উপর পড়ে বলে জানান তিনি। এছাড়া ঈদের আগে সকল পণ্য ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে নিয়মিত বাজার মনিটরিং সহ সরকারের নানা পদক্ষেপের কথা জানান প্রতিমন্ত্রী। বাজার স্থিতিশীল রাখতে আসন্ন বাজেটে যৌক্তিক ট্যারিফ রাখার প্রস্তাব করা হবে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। ফিফার নিষেধাজ্ঞা প্রসঙ্গ। দুর্নীতির দায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শিদি এমপিকে আর্থিক জরিমানা করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। এছাড়া সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগকে 3 বছরের জন্য সব ধরনের ফুটবল কার্যক্রমে নিষিদ্ধ করেছে তারা। ফিফার স্বাধীন এথিক্স কমিটি সব মিলিয়ে বাফুফের সঙ্গে সম্পৃক্ত 5 কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিল। সোহাগকে প্রায় 26 লাখ টাকা জরিমানার সঙ্গে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদি, যিনি ফেডারেশনের অর্থ কমিটির প্রধানও, তাকে করা হয়েছে প্রায় 13 লাখ টাকা জরিমানা। এছাড়া বাফুফের সাবেক অর্থ বিভাগের প্রধান আবু হোসেন এবং ম্যানেজার মিজানুর রহমানকে 2 বছরের জন্য সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে নিষেধাজ্ঞা সহ প্রত্যেককে প্রায় 13 লাখ টাকা করে জরিমানা করেছে ফিফা। তাদের সঙ্গে ক্রয় কমিটির অফিসার ইমরুল হাসান শরীফকে সতর্ক করে দায় থেকে মুক্তি দেওয়া হয়েছে।